আমার হাজবেন্ড মনে করতো যে সারা জীবন বোধহয় এইভাবেই যাবে, আমি বোধহয় সারা জীবন নায়িকা থাকবো, অনেক টাকা কামাবো, আরামেই এভাবে জীবন যাবে। ও আসলে বুঝতে পারেনি যে আমি ঠাস করে কাজকর্ম ছেড়ে দিব। আমি সত্যি বলতেছি, এটা বুঝে নাই। মানে এত সুন্দর ক্যারিয়ার রেখে কেউ তো আসলে এইভাবে সুইচ করে না। আমার হাজবেন্ড তো এখন যেমন টিচিং প্রফেশনে গেছে, সে তখন তো খামারে ছিল, খামার প্রফেশনে ছিল। তো অনেকেই বলতো গরুর ব্যাপারীর সাথে প্রেম করো, ওকে বিয়ে করবা, জীবন এত সহজ না, এই সেই। মানে ওকে তো আসলে চিনতো না কেউ ওইভাবে। সবসময় একটু চাইতাম হাইড করে চলতে ওকে, যাতে সবাই সবসময় না দেখে। তো এই জন্য অনেকভাবে অনেক কিছু জাজ করতো, অনেক কিছু বলে ফেলতো। আমি আসলে অ্যাক্টিং ছেড়ে দিছি কারণ হচ্ছে ওই যে আমি বলছিলাম যে আমি হাউস ওয়াইফ হতে চাই। আমি আমার 22-23 বছর বয়সেই ক্যারিয়ার থেকে লিভ নিয়ে নিছি। তা আমি তখন থেকেই ডিসাইডেড ছিলাম। একদমই যে চলে গেছি ওইভাবে চিন্তা করি নাই। মানে আবার আসবো অন্য কোনো সময়, হয়তো মানে মার ক্যারেক্টারে অথবা দাদের ক্যারেক্টারে, কিন্তু এইভাবে মানে একদম করব না সেটা না। আমার ইচ্ছা ছিল যে আমি এখন লিভ নিচ্ছি, আমি একটা নিজের ফ্যামিলি চাই, আমার নিজের রেজ করা ফ্যামিলি, যেটাতে আমি হচ্ছে মা, আমার হাজবেন্ড, বাবা, এইভাবে আমার একটা নিজের ফ্যামিলি থাকুক। তো সেই জন্য আমাকে কি করতে হবে? আমি তো সারা জীবন উড়নচণ্ডী ছিলাম, মানে কারো কথা শুনতাম না, নিজের যেটা ইচ্ছে ওইটা করতাম। আমাকে যখন ব্যান করা হলো তখন তো আসলে অনেক ধরনের কমপ্লেইন আসে আমার বিষয়ে, যে আমি সেট থেকে চলে আসছি, কিন্তু কেউ কখনো আমাকে এসে জিজ্ঞেস করে নাই যে তুমি কি জন্য চলে আসছো। দেখা গেছে যে আমি এত বেশি পরিমাণ সিক, পিরিয়ডের ব্যথায় আমি আউটডোরে শুটিং করতে পারতেছি না, মনে হচ্ছে যে মগজ গলে গলে পড়বে রোদের তাপে। তো ওই সেট থেকে আমি কিভাবে একটা হ্যাপি এক্সপ্রেশন দিব ওই সেটে থেকে? আমি হয়তো বুঝাইছি, আমার মনে আছে আমার কোয়ার্টিস্ট ছিল শ্যামল মাওলা। শ্যামল মাওলা নিজে আমার সাথে যে ডিরেক্টরকে রিকোয়েস্ট করছে, কিন্তু আসতে দিতে চাচ্ছিল না, কারণ খুব স্বাভাবিক 4-5 লাখ টাকার একটা হ্যাসেল ওইখানে, অনেক কিছু ভাড়া করা, ম্যানেজমেন্ট, লোকজনকে একসাথে করা। মানুষ মনে করে যে অনেক ইজি মেয়েদের জন্য সব কাজ, যেটা আসলে না। মেয়েদের জন্য কোনো জায়গায় কাজ করার জন্য ইজি জায়গা না। যদি কিছু জিনিস, যে হেলথ কেয়ার, এইসব জিনিস যদি একটু আমাদেরকে নমনীয় ভাবে দেখা হয় তাহলে হয়তো অনেক সহজ হয়ে যেত। হ্যাঁ, তখন আসলে বয়স এত কম ছিল, ডমিনেটিং, ওইটার মধ্যে খাপ খাওয়াতে পারতেছি না, এটা তো মনে হইতোই। কিন্তু এই যে সংসার, এখন ধরো আমি সংসার করতেছি, এখানেও কিন্তু আমাকে স্যাক্রিফাইস করতে হয়। আমি আমার মন মতো, এখন আমার ইচ্ছা হচ্ছে এটা করব, আমি কিন্তু সবকিছু ছেড়ে বের হয়ে চলে যেতে পারতেছি না। আমার ফ্রেন্ডরা হয়তো আমাকে ফোন দিচ্ছে যে আসো দেখা করি, আমার ইচ্ছাও করে, কিন্তু আমি যেতে পারি না। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, যেটা আমি ওই বয়সে বুঝি নাই আমার ক্যারিয়ারে, যে হ্যাঁ আমাকে অ্যাডজাস্ট করে এটা এইভাবে এমন করে ওইটা ওইভাবে করতে হবে। তো তখন আমি বুঝি নাই, এখন আমি অনেক কিছু বুঝি মা হওয়ার পর। আমার ডেট একবার যে নিছে ওইখানে আমাকে যেতেই হবে, মানে বাধ্য। আমার মানে কোনো ব্যক্তি স্বাধীনতা নাই, আমাকে ওই কাজ করতেই হবে। আমার মন যতই খারাপ থাক, আমাকে হেসে হেসে নাচতেই হবে। আমি অনেক খেতে পছন্দ করি, ভাত খেতে পছন্দ করি, মাংস খেতে পছন্দ করি। অনেক বছর আমি ভেজিটেরিয়ান ছিলাম, মাছ মাংস এগুলা কিছু খাই নাই, কারণ 0 ফিগার মেনটেন করতে হবে। তারপর তো থাইরয়েড হয়ে গেল, মোটা হয়ে গেলাম, কাজও করি না এখন আর। আমার মনে হয় যে পার্টনার চুজিং এও একটা বিষয় আছে। আমি অনেক বেশি কমফোর্টেবল আমার হাজবেন্ডের সাথে। ও তখন আমার বয়ফ্রেন্ড ছিল, তো ওর সাথে আমার প্রেমটা, বিয়েটা হওয়া এই কারণেই, কারণ ওর সামনে বসে আমি ভাত খেতে পারতাম, খুব একটা জাজ করতো না। আমার যে প্রফেশন ছিল সেখানে যে পরিমাণ টাকার ফ্লো ছিল, সেই তুলনায় বলতে গেলে যে এখন তো কিছুই নাই, জিরো। কিন্তু অনেক বেশি রেসপেক্ট এখন আমার টাকার প্রতি। তখন আমি টাকাকে খুব একটা ভ্যালু করতাম না, এখন অনেক ভ্যালু করি। যখন আমার একটা কিছু কিনতে ইচ্ছা করতেছে, হয়তো আব্বুকে বললাম, হয়তো আম্মুকে বললাম, নাইলে আমার হাজবেন্ডকে বললাম, এবং সবাই আমাকে না করে দিচ্ছে। নিজের ইচ্ছা মতো দেখলাম যে একটা টাইম আর কিছুই করতে পারি না, কিছুই কিনতে পারি না। তারপর থেকে আমার খুব ইচ্ছা হলো যে আমি কিছু একটা করব, সেটা 5 টাকা হোক, 10 টাকা হোক, নিজের টাকায় কিছু একটা আমি করব, যেটা শুধুমাত্র আমার। কাউকে কিছু গিফট, মানে আমার হাজবেন্ডের বার্থডে, ওর মানিব্যাগ থেকে ওকে টাকা নিয়ে, ওর কাছ থেকে টাকা নিয়ে আমি ওর জন্য গিফট কিনতেছি। ও হয়তো অনেক সময় রাগও হয়ে যেত যে কি দরকার ছিল এগুলা। খুব স্বাভাবিক, কারণ আমরা তো আসলে লিমিটেড সবকিছু, এমন না যে অনেক অঢেল আছে আমাদের হিসাবের বাইরে। তো হিসাবের মধ্যেই তো সবকিছু, হয়তো রাগ হয়ে যেত। তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে ওকে ফাইন, আমি নিজের মানে নিজের নিজের মতো করেই, আমার যেটা কমফোর্টেবল, মানে ঘরে বসে থেকে যেভাবে কমফোর্টেবল ওইভাবেই আমি আর্ন করব, যেটাতে আমি অনেক বেশি প্যাশনেট, ওইরকম একটা কিছু করব। যদি আমি এই কাজটা না করতাম, আমি কিন্তু আমার হাজবেন্ডকে বলতে পারতাম না যে 3 ভাগের 1 ভাগ টাকা আমি দিব। তো মানে আমার ইচ্ছাটার একটা দাম আছে এখন,
যে আমি গরিব মানুষদেরকে খাওয়াতে চাই, মানে আমার ইচ্ছাটার পাশে আরো 2-3 জন আসো তোমরা হেল্প করো, এটা বলার একটা জায়গা হয়েছে এখন আমার। বিশ্বাস করো এটা সবচেয়ে বেশি আরামের। যারা চিনে না ওদের সাথে আমি আরো অনেক গল্প করি, ওদের সাথে অনেক টাইম দিই, অনেক গল্প করি আর অনেক সুন্দর করে সাজিয়ে দিই। আমার কাছে আলটিমেটলি সবচেয়ে ভালো লাগে যখন একটা মেয়ে সেজে দেখা যায় চোখটা ছলছল করতেছে আর বলতেছে আপু আমি জীবনে প্রথম আইল্যাশ করছি, আমাকে খুব সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। হয়তো ওই যে আমার তো ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে ওল্ড টাউনের ওই পারে, নদীর ওই পারে, তোরা আসে বাসায় অনেক ধরনের গল্প থাকে, অনেক ধরনের ফ্রাস্ট্রেশন থাকে, সেটাই আমিও হাউস ওয়াইফ, তারাও হাউস ওয়াইফ, সুখ দুঃখের গল্পই হয়। অনেক ফ্যান এখন ক্লায়েন্ট হয়ে গেছে। একজনকে ক্লাসিক আইল্যাশ এক্সটেনশন করে দিছিলাম, আমার বিল আসছিল বোধ হয় 1250 টাকা, উনি আমাকে 1300 টাকা দিছে। সেটা আমি একটা বিশাল লম্বা ফেসবুক স্ট্যাটাস দিছি এত বড় যে উনি খুশি, উনি আমাকে চিনে না, টিপস দিয়ে আমাকে 50 টাকা দিয়ে গেছে টিপস। তো আমি এত বড় একটা স্ট্যাটাস দিছি ফেসবুকে যে আমি আমার কাজে এত বেটার করতেছি যে আমাকে এখন মানুষ 50 টাকা টিপস দিতেছে, আর যেটা আমাকে মানে আরো বেশি ইন্সপায়ার করতেছে যেন আমি কাজটা আরো ভালোভাবে করি। আমি অ্যাক্টিং করার জন্য যতটা কষ্ট করছি তার থেকে অনেক বেশি স্ট্রাগল, অনেক বেশি কষ্ট আমার হয়ে গেছে হচ্ছে হাউস ওয়াইফ হওয়ার জন্য। আমি জানি না আমি ভালো হাউস ওয়াইফ কিনা, ভালো মা কিনা, সময় বলে দিবে, কিন্তু আমার স্ট্রাগলটা বেশি এই জায়গায়।